তারপরে নেক্সট কি বলেছে, একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ। এনার্জি বলতে পারি পুনর্নবীকরণযোগ্য শক্তি কোনগুলো, ঠিক আছে। সোলার এনার্জি, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োমাস, এগুলা সমস্তই কিন্তু কি হচ্ছে না, এগুলা সমস্তই কিন্তু হচ্ছে রিনিউয়েবল সোর্স অফ এনার্জির কিন্তু একটা একটা এক্সাম্পল, ঠিক আছে। এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। আর নন রিনিউয়েবল এনার্জি কি বলবো যদি বলে এক্সাম্পল দিতে, তাহলে নন রিনিউয়েবল এনার্জির এক্সাম্পল আমরা দিব কি, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলা সমস্ত কিন্তু হচ্ছে কি না নন রিনিউয়েবল এক্সাম্পল, নন রিনিউয়েবল এনার্জির কিন্তু এক্সাম্পল। ওকে, আচ্ছা তারপরে কি বলেছে, নিচের কোনটির তাপন মূল্য সব থেকে বেশি, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি, ক্যালোরিফিক ভ্যালু, ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে। অপশন আমাদের কি কি দেওয়া আছে একটু দেখে নিই। ক্যালোরিফিক ভ্যালু ইজ ম্যাক্সিমাম, কি কি এক্সাম্পল আমাদের দেওয়া আছে, কয়লা, এলপিজি, কাঠ, কেরোসিন। কয়লা, এলপিজি, কাঠ, কেরোসিন, ঠিক আছে। কয়লা, এলপিজি, কাঠ, কেরোসিন। কয়লা কি, কয়লা, এলপিজি, কাঠ, কেরোসিন। তাহলে আমাদের সঠিক এক্সাম্পল কি হবে, সঠিক অ্যান্সার আমাদের কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে এলপিজি, ঠিক আছে। সঠিক এক্সাম্পল আমাদের কি হবে, সঠিক এক্সাম্পল কিন্তু আমাদের হবে এলপিজি, ঠিক আছে। এর কিন্তু ক্যালোরিফিক ভ্যালু সব থেকে কিন্তু বেশি, ঠিক আছে। ক্যালোরিফিক ভ্যালু কিন্তু এর সব থেকে বেশি। তারপর নেক্সট কোশ্চেন আমরা কি আসবো, সূর্য থেকে আগত কোন রশ্মি সোলার কুকারে কাজ করে। সূর্য থেকে আগত কোন রশ্মি, সূর্য থেকে আগত কোন রশ্মি সোলার কুকারে কাজ করে। What kind of sunlight is used in solar cooker? ঠিক আছে, কেমন ধরনের সূর্যরশ্মি সোলার কুকারের ক্ষেত্রে কাজ করছে। আমাদের কিন্তু উত্তর কি হবে, আমাদের কিন্তু উত্তর হবে অবলোহিত রশ্মি। উত্তর কি হবে, অবলোহিত রশ্মি, ঠিক আছে। সানলাইট অফ হাই ওয়েভলেন্থ, ঠিক আছে। নেক্সট কি এসছে আমাদের, নেক্সট কি বলেছে, বায়োগ্যাসের প্রধান উপাদান কি। বায়োগ্যাসের প্রধান উপাদান কি, বায়োগ্যাসের প্রধান উপাদান, মেন সোর্স,
বায়োগ্যাসের প্রধান উপাদান, মেন ম্যাটেরিয়াল অফ বায়োগ্যাস। ঠিক আছে, কি বলেছে যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান কি হবে? বায়োগ্যাসের প্রধান উপাদান আমাদের হবে বায়োগ্যাসের প্রধান উপাদান হবে মিথেন। তারপর নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে? নেক্সট কোশ্চেন, মিথেন হাইড্রেটের সংকেত, কেমিক্যাল ফর্মুলা অফ মিথেন হাইড্রেট, বা মিথেন হাইড্রেটের রাসায়নিক নাম কি হবে? এটা 4CH4.23H2O। 4CH4.23H2O মিনস CH4 মিথেন অণুর মধ্যে আমাদের কি আছে না, মিথেন অণুর মধ্যে 23 অণু জল ইনভলভ আছে। তার জন্য এর কেমিক্যাল ফর্মুলাটাকে আমরা কি হিসাবে রিপ্রেজেন্ট করি? এর কেমিক্যাল ফর্মুলাটাকে আমরা রিপ্রেজেন্ট করি 4CH4.23H2O। ঠিক আছে, এই কেমিক্যাল ফর্মুলাটাকে আমরা এই বেসিসে কিন্তু ডিনোট করে থাকি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে? কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি উৎকৃষ্ট জ্বালানি? কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি উৎকৃষ্ট জ্বালানি? In coal mine, which gas is used as a good fuel? কোন গ্যাসটাকে আমরা কি করি না, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি একটা উৎকৃষ্ট জ্বালানি? এরও কিন্তু অপশন হবে কি, এরও কিন্তু কারেক্ট অপশন হবে CH4 মিথেন। ঠিক আছে, তাহলে দেখো মিথেন দিয়ে কতগুলা কোশ্চেন আমরা দেখলাম। ফার্স্ট আমরা দেখলাম কি, বায়োগ্যাসের মেন উপাদান হচ্ছে মিথেন, কয়লা খনিতে জমে থাকা উৎকৃষ্ট গ্যাস হচ্ছে মিথেন। মিথেন গ্যাসের আরেকটা কেমিক্যাল নেম কি পড়লাম? মিথেন গ্যাসের আরেকটা কেমিক্যাল নেম পড়লাম আমরা মার্স গ্যাস। তাহলে দেখো একটা অ্যান্সার দিয়ে কিন্তু অনেকগুলা কোশ্চেন আমরা কিন্তু করে ফেলেছি। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে? বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? Radio wave is reflected by which atmospheric range? কোন atmospheric range বেতার তরঙ্গ প্রতিফলিত করা হয়? কোন atmospheric range বেতার তরঙ্গ প্রতিফলিত করা হয়? অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। ঠিক আছে, বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরটা কিন্তু বেতার তরঙ্গ আমাদের প্রতিফলিত করছে। ঠিক আছে, তাহলে এই স্তরটাই হবে বেতার তরঙ্গ প্রতিফলিত করে। শান্তমণ্ডল বলা হয় কোন স্তরকে? ক্ষুব্ধমণ্ডল বলা হয় কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর মেরুতে মেরুজ্যোতিটা কি নামে পরিচিত? দক্ষিণ মেরুতে মেরুজ্যোতিটা কি নামে পরিচিত? এই টাইপের কোশ্চেনগুলো আমরা দেখেছি। এই টাইপের কোশ্চেনগুলোর সঙ্গে এটাও কিন্তু একটা কম্বাইন্ড কোশ্চেন। ওকে, তো চলো এবারে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? আমরা আগের ক্লাসে পড়ানোর সময় কিন্তু বলেছি বায়ুমণ্ডলের শীতলতম স্তর, বায়ুমণ্ডলের শীতলতম coldest atmospheric range, coldest atmospheric range
কি, এটা কিন্তু হবে মেসোস্ফিয়ার। কি হবে आंसर? মেসোস্ফিয়ার। ঠিক আছে, বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর, বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর কিন্তু হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, ফায়ারি আইস কি? ফায়ারি আইস, তো ফায়ারি আইস কি না, ফায়ারি আইস বলা হচ্ছে মিথেন হাইড্রেট কে, মিথেন হাইড্রেট, যার কেমিক্যাল ফর্মুলাটা আমরা একটু আগেই দেখে আসলাম। যার কেমিক্যাল ফর্মুলাটা কি 4CH4.23H2O, এটাকেই আমরা কি বলবো, ফায়ারি আইস। ক্লিয়ার? নেক্সট এমসিকিউ কোশ্চেন এবার আমরা দেখে নেব। নেক্সট এমসিকিউ কোশ্চেন আমাদের কি বলেছে, ভালো জ্বালানির বৈশিষ্ট্য, ভালো জ্বালানির বৈশিষ্ট্য কি হতে হবে, যে সেটা একটা গুড ফুয়েল হিসেবে কাজ করবে। ভালো জ্বালানির বৈশিষ্ট্য, characteristics feature of a good fuel, characteristics feature of a good fuel, ভালো জ্বালানির বৈশিষ্ট্য কি হতে হবে, ভালো জ্বালানির বৈশিষ্ট্য কি হতে হবে, তার তাপন মূল্যটা বেশি হতে হবে। ঠিক আছে, কি হতে হবে না, তার তাপন মূল্যটা বেশি হতে হবে। ফার্স্ট কি আসবো, তাপন মূল্য বেশি। ঠিক আছে, তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালুটা কি হতে হবে, বেশি হতে হবে। নেক্সট আমরা কি বলতে পারি না, তার ইগনিশন পয়েন্ট বা জ্বালানি বিন্দুটা কি হবে না, মিডিয়াম হবে, মাঝারি। তাহলে জ্বালানি বিন্দুটা কি হবে, মাঝারি। আমরা আগের ক্লাসে বলে দিয়েছি কিন্তু ইগনিশন পয়েন্ট কি, মাঝারি জ্বালানি বিন্দু, এবং দামে সস্তা। ঠিক আছে, এটাই কিন্তু কি হচ্ছে না, এটাই কিন্তু হচ্ছে একটা গুড ফুয়েলের ক্যারেক্টারিস্টিক্স ফিচার। ঠিক আছে, হাই ক্যালোরিফিক ভ্যালু, হাই ক্যালোরিফিক ভ্যালু, মিডিয়াম ইগনিশন টেম্পারেচার বা মিডিয়াম ইগনিশন পয়েন্ট, মিডিয়াম ইগনিশন পয়েন্ট, লেস কস্ট এফেক্টিভ, লেস কস্ট এফেক্টিভ। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট যদি কোনো ফুয়েল প্রোভাইড করে তাহলে কিন্তু সেটাকে আমরা একটা গুড ফুয়েল হিসাবে কিন্তু বলতে পারবো। ঠিক আছে, তাপন মূল্য বেশি হতে হবে, জ্বালানি বিন্দু মাঝারি হতে হবে, এবং সেটা কি হতে হবে, দামে সস্তা হতে হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো এবারে, নেক্সট কোশ্চেন এবারে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, জেট প্লেন চলে বায়ুমণ্ডলের কোন স্তরে, জেট প্লেন চলে বায়ুমণ্ডলের কোন স্তরে, in which atmospheric pressure, in which atmospheric range, jet plane is flying। ঠিক আছে, অপশন কি, উত্তর কি হবে, এটা কিন্তু আমাদের হবে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এই রেঞ্জেই কিন্তু কি হচ্ছে, এই বায়ুমণ্ডলের এই স্তরেই কিন্তু জেট প্লেন চলে। আর আমরা নর্মাল যেরকম প্লেন, নর্মাল প্লেন কিন্তু কোন স্তরে চলে, ট্রপোস্ফিয়ার রেঞ্জে চলে, কিন্তু জেট প্লেন কোন স্তরে চলে, জেট প্লেন কিন্তু চলে স্ট্র্যাটোস্ফিয়ার রেঞ্জে। এই দুটো জিনিস কিন্তু একটু ডিফারেন্ট আছে, একটু মনে রাখবে। ঠিক আছে, প্লেন চলে ট্রপোস্ফিয়ারে, কিন্তু জেট প্লেন চলে স্ট্র্যাটোস্ফিয়ার রেঞ্জে, যেটাকে আমরা শান্ত মণ্ডল হিসাবে ডিফাইন করে থাকি। ওই মণ্ডলটাই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এবং
মেসোস্ফিয়ারের মধ্যবর্তী যে রেঞ্জ সেটাকে আমরা কিন্তু স্ট্র্যাটোপোজ হিসাবে কিন্তু ডিফাইন করে থাকি। তো এই টাইপের একটু কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে ভালো করে। এবারে আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় না বৃদ্ধি পায়? ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কি পরিবর্তন হয়? এই জায়গাটা একটু গুলিয়ে যায় যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতার কি পরিবর্তন হয়? ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু উষ্ণতাটা কমতে থাকে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে উষ্ণতাটা কিন্তু বাড়তে থাকে। এই জায়গাটাতে কিন্তু একটু মনে রাখতে হবে, আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসেও এটা বলে দিয়েছি, ঠিক আছে? উইথ ইনক্রিজিং হাইট how temperature is change in troposphere range? ঠিক আছে, ট্রপোস্ফিয়ার রেঞ্জে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কিভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা কিন্তু কি হয় না, ধীরে ধীরে কিন্তু কমতে থাকে, ঠিক আছে, ডিক্রিজ করে, টেম্পারেচার ডিক্রিজ। ঠিক আছে, উষ্ণতা কিন্তু হ্রাস পায়। আর স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে একই কোশ্চেন যদি হয় ফর স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কি বলবো? স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে না, স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতাটা ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ বা টেম্পারেচারটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, উষ্ণতা বৃদ্ধি পায় স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে। এবং মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, মেসোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হয় না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে? প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে। ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে কত ডিগ্রি সেন্টিগ্রেড? ঠিক আছে, টেম্পারেচার ডিক্রিজ ইন কেস অফ ট্রপোস্ফিয়ার in increasing height in per kilometer increasing height for per kilometer increase in height, ঠিক আছে? প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতাটা কত পরিমাণে কমে বা কত ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু কমে। এটা মনে রাখতে হবে, এটা আমাদের কত কমে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু কমে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ওজোন স্তর ক্ষতির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে কোন গ্যাস? ওজোন স্তর ক্ষতির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে ঠিক আছে, ফর destruction of ozone layer, the main gas which is involved
ওজোন গ্যাস ক্ষতির ক্ষেত্রে বা ওজোন স্তর ধ্বংসের ক্ষেত্রে কোন গ্যাস মুখ্য ভূমিকা পালন করে? এখানটায় কিন্তু এটার অ্যান্সার হবে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। আর যদি বলে একদম ইন্ডিভিজুয়াল যদি বলে তখন কিন্তু আমরা বলবো কি সিএল ডট, ক্লোরিনের মাথায় ডট মানে কি ক্লোরিন মুক্তমূলক। ঠিক আছে, কিন্তু তাহলে এখানে অ্যান্সার আমরা কিন্তু লিখবো কি সিএল ডট বা কি ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল অফ ক্লোরিন। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল অফ ক্লোরিন, ক্লোরিন মুক্তমূলক কিন্তু ওজোন স্তর ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু একটু দেখবে কারণ এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে। ওজোন স্তর ক্ষতির ক্ষেত্রে কোন গ্যাস মুখ্য ভূমিকা পালন করে? সিএল ডট বা ফ্রি রেডিক্যাল অফ ক্লোরিন, ক্লোরিন মুক্তমূলক কিন্তু ওজোন স্তর ধ্বংসের ক্ষেত্রে মুখ্য ভূমিকা কিন্তু পালন করে থাকে। নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে যাব, গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী পদার্থ কোনটি? গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী পদার্থ which is involved for greenhouse effect? ঠিক আছে, কি বলেছে যে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী পদার্থ কোনগুলি বা কোনটি? আমাদের তাহলে অ্যান্সার কি হবে? আমরা বলতে পারি যে অনেক ধরনের আছে, তার মধ্যে মেন কি হচ্ছে আমরা লিখে দিয়েছিলাম, আমি লিখে দিয়েছিলাম আগের ক্লাসে কোন কোন গ্যাসগুলো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী এবং তাদের পার্সেন্টেজটা কত। তার মধ্যে মেন হচ্ছে আমাদের সিএফসি হচ্ছে, CO2 হচ্ছে, জলীয় বাষ্প। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো বা এই টাইপের গ্যাসীয় পদার্থগুলো কিন্তু গ্রিন হাউস এফেক্টের জন্য কিন্তু দায়ী। তাহলে এগুলো আমরা করব। তারপরে নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত থার্মোস্ফিয়ার বিস্তৃত? পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত থার্মোস্ফিয়ার বিস্তৃত? Range of thermosphere from Earth surface। ঠিক আছে, কি বলেছে যে রেঞ্জ অফ থার্মোস্ফিয়ার ফ্রম আর্থ সারফেস, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আমরা কিন্তু আগের ক্লাসেও এটা বলে দিয়েছিলাম, আজকের ক্লাসেও এমসিকিউ ক্লাসেও কিন্তু কোশ্চেনটা আলোচনা করে দিলাম। 500 কিমি এত উচ্চতা পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত। তো মোটামুটি আমরা তাহলে দেখতে পেলাম কি, তো আজকে কিন্তু অনেকগুলোই কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, এখানটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলে রাখি, চ্যাপম্যান সার্কেল। চ্যাপম্যান সার্কেল চ্যাপম্যান সার্কেলটা কি? চ্যাপম্যান সার্কেল হচ্ছে ওজোন থেকে অক্সিজেন এবং অক্সিজেন থেকে ওজোন। ঠিক আছে, ওজোন থেকে অক্সিজেন এবং অক্সিজেন থেকে ওজোন, এই যে সৃষ্টির চক্রটা, এটাকেই আমরা কি বলছি? এটাকেই আমরা বলছি চ্যাপম্যান সার্কেল। তাহলে আমরা বলবো কি, দ্য ফরমেশন অফ ওজোন টু অক্সিজেন অ্যান্ড দ্য রিফরমেশন অফ ওজোন ফ্রম অক্সিজেন। ঠিক আছে, তাহলে বলবো কি, দ্য ফরমেশন অফ অক্সিজেন from ozone and the reformation of ozone from oxygen is, এটাই হচ্ছে কি আমাদের, এটাই কিন্তু হচ্ছে আমাদের চ্যাপম্যান সার্কেল। ঠিক আছে, তো মোটামুটি দেখো আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেনই আজকের এমসিকিউ ক্লাসে কিন্তু আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, অনেক এমসিকিউ কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করেছি।
তো এই এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ওকে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ চ্যাপ্টার আছে, এটা কিন্তু জেক্সপো এবং বুকলেট যাদের আছে তাদের কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে 2 থেকে 3 মার্কস কিন্তু কোশ্চেন একটা প্রত্যেক বছর এক্সামে কিন্তু আসে। এই চ্যাপ্টারটা ভাইটাল, চ্যাপ্টারটা বেশি কিছু নেই, বোঝার কিছু নেই, কিছু মেমোরি বেসড কোশ্চেন আনসার আছে। ওই কোশ্চেন আনসারগুলো আমরা কিন্তু করলেই আমরা কিন্তু ইজিলি ট্র্যাক করতে পারবো কোশ্চেন আনসারগুলোকে। তো অবশ্যই যে সমস্ত কোশ্চেনগুলো দেখিয়েছি আশা করি এর বাইরে কিন্তু একটাও কোশ্চেন আমাদের পড়বে না এক্সামে। তো কোশ্চেনগুলো বি কেয়ারফুলি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আমরা প্রায় 40টা মতো শর্ট কোশ্চেন এমসিকিউ বেস কোশ্চেন কিন্তু করিয়ে দিয়েছি, প্লাস আগের ক্লাসে আমি তোমাদের কিছু ইন্ডিভিজুয়াল এমসিকিউ কোশ্চেন কিন্তু বলেছিলাম। তো মোটামুটি আমাদের অনেকগুলো এমসিকিউ কোশ্চেন কিন্তু আলোচনা হয়েছে। বি কেয়ারফুলি এমসিকিউ কোশ্চেনগুলো ফলো করো, এবং যারা আগের ক্লাসটা দেখোনি আমাদের ডেসক্রিপটিভ টাইপ ক্লাস এনভায়রনমেন্টাল স্টাডিজের উপরে, ওই ক্লাসটা ভালোভাবে ফলো করো, দিলে কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু অনেকগুলো তোমরা অ্যান্সার কিন্তু নিজেরাই দিতে পারবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর নেক্সট চ্যাপ্টার আমরা এর পরের ডেটে কেমিস্ট্রি শুরু করব। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।